হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হলে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভারতবর্ষ ছেড়ে পালানোর পথ পাবে না। সুভাষচন্দ্রের বক্তব্য ছিল হিন্দু মুসলমান সকলের কথাই ভাবতে হবে। অত্যন্ত দুঃখের এবং দুর্ভাগ্যের বিষয়, ভারতবর্ষে যারা এখন শাসন ক্ষমতায়, যাদের পূর্বপুরুষরা বা পূর্বসূরীরা একদা ব্রিটিশ সাম্রাজ্যবাদের পক্ষে ছিল, তারা এখন ঠিক ওই একই জিনিস করছে। ধর্মীয় ভেদাভেদ, ধর্মীয় বিভাজন, সেটি হচ্ছে তাদের প্রধান মন্ত্র। শ্রমিকবাবু বললেন ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা সরাসরি নেতাজির নাম কিন্তু করেননি, ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আক্রমণ করেছে ইত্যাদি বললেন। তা সেই সময় ফরওয়ার্ড ব্লক তো নেতাজির নেতৃত্বে পরিচালিত হতো। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত ও আনসিল লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। স্বাধীনতার এত বছর পেরিয়ে গেলেও আজও রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। কেন বললাম এই কথাটা, সে কথাটা আপনাদের সকলের কাছেই পরিচিত। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের একটি মন্তব্য, এবং সেই মন্তব্য থেকেই শুরু হলো বিতর্ক। তারপর বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বক্তব্য। এই ছবি পেরিয়ে এখন ছবিটা একটু আলাদা, কারণ ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, এবং তার সঙ্গে সঙ্গে শ্রমিক ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন তিনি কোনো রকম ভুল কথা বলেননি, কারণ তিনি নেতাজিকে নিয়ে কোনো রকম কুরুচিকর মন্তব্য করেননি। তিনি মন্তব্য করেছেন ফরওয়ার্ড ব্লককে নিয়ে। এই সম্পূর্ণ ঘটনায় বিজেপির যে সরাসরি ভূমিকা প্রত্যাশা করেছিল সারা দেশবাসীর একাংশ, সেই ভূমিকা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না বলেই কিন্তু অভিযোগ তুলছেন দেশবাসীরা। আমরা আজ যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেই বিষয় বিস্তারিত ইতিহাস, অর্থাৎ যে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্ক নিয়ে এত বিতর্ক রয়েছে, সেই বিতর্কের ইতিহাসটা আসলে কি, সেই গোড়ায় আলোচনা করতেই আমরা চলে এসেছি নাগরিক পত্রিকার সম্পাদক তথা ইতিহাসবিদ শান্তনু দত্ত চৌধুরীর কাছে। কথা বলবো। স্যার, প্রথমেই আসি স্বাধীনতা আন্দোলনে ভূমিকা, শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা, এই নিয়ে বিতর্ক কিন্তু এখন তুঙ্গে। শাসক দল একরকম কথা বলছেন, বিরোধী দলরা আরও কিছু যুক্তি দিচ্ছেন। যদি বিস্তারিত ইতিহাসটা বলেন এবং আরএসএসের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির ওপরে যদি কথা বলেন। আরএসএসের ভূমিকার কথা তুমি উল্লেখ করেছো, জানতে চেয়েছো, তা আমি সেখান থেকেই শুরু করি। না, আরএসএসের জন্ম 1925 সালে। 1925 সালে আরএসএস প্রতিষ্ঠিত হয়। তখন কিন্তু শ্যামাপ্রসাদ বাবু রাজনীতিতে ছিলেন না। উনি তখন অধ্যাপনা করেন এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, এবং তার আইন নিয়ে তার যে পড়াশুনো, তো বিলেতে গিয়ে ব্যারিস্টারি করে এসছেন ততদিনে, রাজনীতি করতেন না। অপরদিকে সুভাষচন্দ্র রাজনীতি শুরু করেছেন 1920 সালে। তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন উচ্চশিক্ষার্থে, মেধাবী ছাত্র ছিলেন এবং আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু তিনি ঠিক করলেন তিনি আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হলেও তিনি আইসিএসের চাকরি করবেন না, তিনি দেশের স্বাধীনতা আন্দোলনে যোগ দেবেন। ও ঠিকই করে নিলেন, এবং ইংল্যান্ড থেকে ফিরে বম্বেতে যখন তিনি জাহাজ থেকে নামলেন, সেই সময় মহাত্মা গান্ধী বম্বেতে অবস্থান করছিলেন। সরাসরি তার সঙ্গে গিয়ে দেখা করলেন, করে বললেন যে আমি স্বাধীনতা আন্দোলনে যোগ দিতে চাই, তাই আমি আপনার কাছে এসেছি। গান্ধীজি তাকে পরামর্শ দিলেন যে তুমি কলকাতায় যাও, তোমার বাড়ি কলকাতায়, গিয়ে সেখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে দেখা করো। তিনি স্বাধীনতা আন্দোলনের বড় নেতা এবং ওই অঞ্চলে কংগ্রেস এবং স্বাধীনতা আন্দোলনের সমস্ত দায় দায়িত্ব তার ওপরই ন্যস্ত হয়ে আছে। সুভাষচন্দ্র কলকাতায় ফিরলেন, ফিরে দেশবন্ধু চিত্তরঞ্জনের সঙ্গে দেখা করলেন, করে তাকে বললেন যে আমি স্বাধীনতা আন্দোলনে যোগ দেবো, আমি আইসিএসের চাকরি করব না। তো দেশবন্ধু এরকম একজন সপ্রতিভ মেধাবী তরুণকে দেখে খুব বিস্মিত হলেন এবং জিজ্ঞেস করলেন তুমি
ডিটারমিন যে তুমি স্বাধীনতা আন্দোলনে যোগ দেবেন, এই পথে তো অনেক বিপদ, হ্যাঁ, কারারুদ্ধ হতে হবে, দিনের পর দিন জেলে থাকতে হবে। উনি বললেন, হ্যাঁ, আমি সেটা জেনেই আপনার কাছে এসেছি, আপনি আমাকে নিয়ে নিন। সেই সময় অসহযোগ আন্দোলন শুরু হতে চলেছে এবং প্রিন্স অফ ওয়েলসের ভারত সফর উপলক্ষে তাকে বয়কটের জন্য কংগ্রেস ডাক দিয়েছে। সুভাষচন্দ্র কারারুদ্ধ হলেন দেশবন্ধুর সঙ্গে। প্রথমে তাদেরকে কিছুদিন প্রেসিডেন্সি জেলে রেখে তারপর তাদেরকে আলিপুর সেন্ট্রাল জেলে নিয়ে আসা হলো। এই হচ্ছে সুভাষচন্দ্রের কারাবাসের জীবন শুরু হলো। পরবর্তী সময় তিনি আবারও কারারুদ্ধ হয়েছেন এবং তাকে যখন বহরমপুর সেন্ট্রাল জেলে নিয়ে রাখা হয়েছিল, সেই সময় দুর্ভাগ্যজনকভাবে তার রাজনৈতিক গুরু দেশবন্ধু চিত্তরঞ্জনের জীবনাবসান হয় এবং তিনি চিত্তরঞ্জনকে জীবিতাবস্থায় আর দেখতে পাননি, এমনকি দেশবন্ধুর সভানুগমন করার সুযোগও তাকে দেওয়া হয়নি। তিনি অনেক অনুনয় বিনয় করা সত্ত্বেও। এইটা সুভাষচন্দ্রের কাছে একটা বিরাট আঘাত ছিল, কারণ দেশবন্ধু তার রাজনৈতিক গুরু। সুভাষচন্দ্রের জীবনী পড়লে দেখবে, এবং দেশবন্ধু তাকে নিঃস্বার্থভাবে দেশ সেবার মন্ত্র যেমন দিয়েছিলেন, তেমনি বলেছিলেন বাংলা বা ভারতে দুটো বৃহৎ সম্প্রদায়, হিন্দু এবং মুসলমান, তাদের ভেতর যদি ঐক্য না হয় তাহলে স্বাধীনতা অর্জন করা যাবে না। এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদ সবসময় চেষ্টা করবে বা চেষ্টা করছে এই দুই সম্প্রদায়ের মধ্যে বিরোধ বাঁধানোর জন্য। কাজেই এটাকে উপেক্ষা করতে হবে। এবং দেশবন্ধু কলকাতার প্রথম ভারতীয় মেয়র হওয়ার পর তিনি সুভাষচন্দ্রকে তার চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিয়োগ করেন এবং দেশবন্ধু বলেন যে মুসলমানরা পশ্চাৎপদ, তারা অনগ্রসর, লেখাপড়ায়ও তারা অনগ্রসর, সেই জন্য শিক্ষা এবং চাকরিতে মুসলমানদের জন্য সংরক্ষণ রাখতে হবে। মনে রাখতে হবে সেই যুগে কিন্তু কংগ্রেসের আর কেউ প্রতিদ্বন্দ্বী ছিল না, কিন্তু দেশবন্ধু এটা কেন বললেন? উনি বললেন যে মুসলমানদের সংরক্ষণের সুযোগ দিয়ে মুসলমানরা যখন অগ্রসর হবে এবং হিন্দুদের সাথে একপার হবে তখন সংরক্ষণ তুলে নেওয়া হবে। এই একই নীতি গ্রহণ করেছিলেন বাল গঙ্গাধর তিলক যে লখনৌ প্যাক্ট করেছিলেন জিন্নার সঙ্গে, তাতে এই কথাই বলা হয়েছিল যে হিন্দু মেজরিটি প্রভিন্সে মুসলিমরা অনগ্রসর, তাদেরকে সুযোগ দিতে হবে সংরক্ষণের, আর মুসলিম মেজরিটি প্রভিন্স যেখানে হিন্দুরা অনগ্রসর সেখানে হিন্দুদের সংরক্ষণের সুযোগ দিতে হবে। এইটা হচ্ছে লখনৌ প্যাক্ট, তিলক এবং জিন্না, এবং যার ভিত্তিতে হোম রুল মুভমেন্ট। আমি আর অত পিছনের ইতিহাসে যাচ্ছি না, কিন্তু এই যে বেঙ্গল প্যাক্ট করলেন চিত্তরঞ্জন, তার ফলটা হলো 1923 সালের বঙ্গীয় আইনসভার নির্বাচনে দেশবন্ধু বিপুলভাবে তিনি স্বরাজ্য পার্টি গঠন করেছিলেন। মানে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করার পর তিনি এবং পণ্ডিত মতিলাল নেহেরু বলেছিলেন যে আইনসভার ভেতরে গিয়ে আমাদের ব্রিটিশ শাসনের প্রতিবাদ করতে হবে। গান্ধীজির নীতি ছিল আইনসভার ভেতরে গিয়ে কোনো লাভ নেই, কারণ ওগুলো সমস্ত ব্রিটিশের নিয়ন্ত্রিত আইনসভা। কিন্তু ওরা বললেন না, ওখানে বিতর্ক করার সুযোগ আছে, পৃথক মত প্রকাশ করার সুযোগ আছে, আইনসভাতে আমরা যাব। এবং কংগ্রেস যদি আইনসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করে তাহলে স্বরাজ্য পার্টি গঠন করে আমরা আইনসভার নির্বাচনে হব। সেটা কংগ্রেসের মধ্যে একটা আপোষ রফা হলো যে যারা কংগ্রেস করেন তারা স্বরাজ্য পার্টি করতে পারবেন, তারা নির্বাচনেও দাঁড়াতে পারবেন যদি মনে করেন। কিন্তু তাদের কতগুলো আচরণবিধি কংগ্রেস কর্মীর জন্য যা নির্ধারিত, যেমন খাদি পরিধান করতে হবে, খদ্দর বস্ত্র পরিধান করতে হবে, বিলিতি বস্ত্র পরিধান করা যাবে না, মাদক বর্জন করতে হবে, বিলাসিতাহীন জীবন যাপন করতে হবে। দেশবন্ধু ভারতবর্ষের অন্যতম সেরা আইনজীবীদের একজন ছিলেন এবং বিপুল তার রোজগার, হেলায় তিনি তা ত্যাগ করে এই চারানার খদ্দরধারী কংগ্রেসই হয়ে গেলেন। এবং তার যে বেলতলা এই রাজ্যে চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল যেটা সেবা সদন, তো দেশবন্ধুর বাড়ি দেশবন্ধু দান করে দিলেন, দান করে দিয়ে জীবিতাবস্থায় দান করে দিয়ে রাস্তায় এসে দাঁড়ালেন। আর বড় মেয়ে অপর্ণা দেবী, সিদ্ধার্থ শঙ্কর রায়ের মা, তার স্বামী ব্যারিস্টার ছিলেন, বেলতলা রোডে বাড়ি, তারা তখন বাবা মাকে সেই বাড়িতে নিয়ে গেলেন। দেশবন্ধু ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। তো কথাটা হচ্ছে এই যে আইনসভার নির্বাচনে তো এমনকি মুসলিমদের জন্য সংরক্ষিত আসনও মুসলিম লীগ দেশবন্ধু স্বরাজ্য পার্টির প্রার্থীদের কাছে বিপুলভাবে পরাস্ত হলো। এবং দলে দলে আইন অমান্যকারীদের কাছে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ ছিলেন এবং বহু মুসলিম প্রখ্যাত নেতৃবর্গ তখন দেশবন্ধুর অনুগামী, দেশবন্ধুর শিষ্য। তো সুভাষচন্দ্র রাজনীতি শিখেছেন দেশবন্ধুর কাছে
এবং দেশবন্ধু মারা যাওয়ার পর বহরমপুর সেন্ট্রাল জেল থেকে তাকে কলকাতায় নিয়ে এসে আলিপুর জেলে রেখে সেখান থেকে বার্মার মান্দালয় জেলে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেও সুভাষচন্দ্র 3 বছর বন্দী ছিলেন। এবং তারপর 1930 সালে লবণ আইন অমান্য আন্দোলনও সুভাষচন্দ্র গ্রেপ্তার হয়েছেন। 1932 সালে তাকে ব্রিটিশ সরকার বিদেশে পাঠিয়ে দেয়, বলে যে আপনি চিকিৎসার জন্য বিদেশে গেলে আপনাকে মুক্তি দিতে কোনো আপত্তি নেই, কিন্তু আপনি দেশে থাকতে পারবেন না। তা 4 বছর তিনি প্রায় 4 বছর নির্বাসিত জীবন করে ইউরোপে তিনি 1936 সালে ফেরত আসেন। এসে 37 সালে আবার 36 সালে ফেরত আসার পরই গ্রেপ্তার হন, 37 সালে মুক্তি পান। তাই সুভাষচন্দ্রের জীবন হচ্ছে আজীবন সংগ্রাম এবং কারাজীবন ভোগ করার। শ্যামাপ্রসাদ তো স্বাধীনতা আন্দোলনে ছিলেন না, তিনি 1900 সালে জন্মেছেন সম্ভবত, একটু দেখে নিতে হবে, 1900 সালেই জন্মেছেন। তা তিনি 53 বছর বেঁচে ছিলেন। তারপর তো 1947 সাল পর্যন্ত পরাধীন ভারতে কাটিয়েছেন। তো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কোনোদিন কোনো সংগ্রামে যোগ দেননি। তবে উনি প্রথমবার বঙ্গীয় আইনসভায় 1929 সালে কংগ্রেসের সমর্থনে জিতেছিলেন। 30 সালে কংগ্রেস যেই লবণ আইন অমান্য আন্দোলন এবং তারপর আইন অমান্য আন্দোলন লাগছিল, শ্যামাপ্রসাদ কংগ্রেস ত্যাগ করলেন, বললেন আমি কংগ্রেসের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কারণ জেল খাটা তার পক্ষে সম্ভব নয়। তারপরে তিনি 1937 সালের নির্বাচনে কলকাতা ইউনিভার্সিটি কেন্দ্র থেকে আবার জিতলেন। জেতার পর 1939 সালে তিনি হিন্দু মহাসভায় যোগ দেন। তাই হিন্দু মহাসভা এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোনোদিন স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেনি। আরএসএসের জন্ম 1925 সালে, এবং আরএসএস 1925 সালে জন্মের পরে আরএসএস কখনই স্বাধীনতা সংগ্রামে যোগ দেয়নি। 1929 সালে কংগ্রেস পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গ্রহণ করে লাহোরের অধিবেশনে। লাহোর কংগ্রেসে 1929 সালে কংগ্রেস পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গ্রহণ করে। জওহরলাল তখন কংগ্রেস সভাপতি। সিদ্ধান্ত হলো এখন থেকে প্রত্যেক বছর 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হবে। ওই দিন জনসাধারণ নিজেদের বাড়ির ওপরে তিরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করবে। কংগ্রেসের তিরঙ্গা পতাকা ছিল, মধ্যে ছিল চরকা, সেটা উত্তোলন করবে। বিভিন্ন জায়গায় হরিজন সেবায় অংশগ্রহণ করবে। সরকারি অফিসের ওপরে তিরঙ্গা পতাকা উত্তোলন করবার চেষ্টা করবে। দরকার হলে কারারুদ্ধ হবে। কিন্তু স্বাধীনতা দিবস, স্বাধীনতার বার্তা ওই 1929 সালে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গ্রহণ করার পর সারা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কংগ্রেস এই সিদ্ধান্ত গ্রহণ করে। মহাত্মা গান্ধী বলেন, এখন থেকে ভারতবর্ষের প্রতিটি মানুষ নিজেকে স্বাধীন বলে মনে করবে। ব্রিটিশ যদি স্বাধীনতা নাও দেয়, ভারতবর্ষের মানুষ নিজেকে আর পরাধীন মনে করবে না। তারা প্রতিটি সরকারি নির্দেশ অমান্য করবে এবং মানুষের পক্ষে যা মঙ্গলজনক শুধুমাত্র সেই কর্মসূচি অনুসরণ করবে। এই প্রসঙ্গে আরএসএসের যিনি প্রথম সরসংঘচালক ডক্টর কেশবরাও হেডগেওয়ার, তিনি বললেন আরএসএস তিরঙ্গা পতাকা কোথাও উত্তোলন করবে না। আরএসএসের সদস্যরা যদি মনে করে তারা আরএসএসের যে গৈরিক ঝান্ডা সেটা নিজের বাড়ির ওপরে উত্তোলন করতে পারে, কিন্তু কোনো সরকারি অফিসে উত্তোলন করতে যাবে না, সরকারের সঙ্গে কোনো কনফ্রন্টেশনে যাবে না। এবং ডক্টর ভিসিকার তিনি কেশবরাও হেগড়েওয়ারের জীবনী লিখেছেন। তাতে তিনি বলেছেন যে ডাক্তার সাহেব, উনি কিন্তু আমাদের ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্র, এখান থেকে ডাক্তারি পাস করে গিয়েছিলেন। বলে ডাক্তার সাহেব মনে করতেন ভারতবর্ষের জনসাধারণের প্রধান দ্বন্দ্ব হচ্ছে হিন্দু মুসলমানের দ্বন্দ্ব। ব্রিটিশ সাম্রাজ্যবাদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, হিন্দুদের দ্বন্দ্ব মুসলমানদের সঙ্গে। অনুরূপভাবে পরবর্তী সময়ে জিন্নাও বললেন মুসলমানদের দ্বন্দ্ব হিন্দুদের সঙ্গে, ব্রিটিশ সাম্রাজ্যবাদের সঙ্গে তাদের কোনো গণ্ডগোল নেই, তাদের আপোষ। বালগঙ্গাধর তিলক একবার বলেছিলেন ভারতবর্ষে 3টে পক্ষ আছে, ব্রিটিশ সাম্রাজ্যবাদ, হিন্দু এবং মুসলমান। হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হলে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভারতবর্ষ ছেড়ে পালানোর পথ পাবে না। ব্রিটিশ সবসময় চায় এই দুই সম্প্রদায়ের মধ্যে সুচতুরভাবে গণ্ডগোল পাকিয়ে রাখতে। কিন্তু আমরা হিন্দু মুসলিম ঐক্য করে ব্রিটিশকে এই দেশ থেকে বিতাড়ন করব। বালগঙ্গাধর তিলককে বলা হতো ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। ভারতবর্ষের যে অসন্তোষ এবং রাজত্ব, তার উনি হচ্ছেন পিতৃদেব, ফাদার, উনিই জন্ম দিয়েছেন, ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। তিনি ঘোষণা করেছিলেন স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার,
এই অধিকার কেউ হরণ করতে পারে না। সে তিলকও বলেছিলেন, হিন্দু মুসলিম ঐক্য হলে ব্রিটিশ সাম্রাজ্যবাদ এই দেশ শাসন করার জন্য আর একদিনও সময় পাবে না। এই বিরোধ বাঁধিয়ে রেখে এবং দুই সম্প্রদায়ের মধ্যে থেকে দুটি রাজনৈতিক দলকে মদদ দিয়ে তুলে ব্রিটিশ এতদিন দেশ শাসন করতে পেরেছে। বিংশ শতাব্দীতে পদার্পণ করার পর যখন ক্রমশ জাতীয়তাবাদের উন্মেষ ঘটছে, ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী মনোভাব বৃদ্ধি পাচ্ছে, একদিকে গান্ধীজির অহিংস অসহযোগ আন্দোলন লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করছে, আর একদিকে সংখ্যায় অল্প হলেও আদর্শবাদী যুবকরা অনেকে গুপ্ত বিপ্লববাদের মন্ত্রে দীক্ষিত হয়ে তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদকে অস্থির করে তুলেছে। কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদ সবসময় তার সেফ প্যাসেজ হচ্ছে হিন্দু মুসলিম ডিসইউনিটি। এই ডিসইউনিটিটা যদি রাখতে পারো তাহলে আমাদের শাসনের ক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না। অত্যন্ত দুঃখের এবং দুর্ভাগ্যের বিষয়, ভারতবর্ষে যারা এখন শাসন ক্ষমতায়, যাদের পূর্বপুরুষরা বা পূর্বসূরীরা একদা ব্রিটিশ সাম্রাজ্যবাদের পক্ষে ছিল, তারা এখন ঠিক ওই একই জিনিস করছে। ধর্মীয় ভেদাভেদ, ধর্মীয় বিভাজন, সেটি হচ্ছে তাদের প্রধান মন্ত্র। মূল্যবৃদ্ধি, বেকারি, নারীদের নানা ক্ষেত্রে লাঞ্ছনা, এইগুলো সব সেকেন্ডারি হয়ে গেছে। সবসময় বিভাজনের কথা। এমনকি পশ্চিমবাংলায় যে খ্রিস্টান কমিউনিটির সংখ্যা 1%ও না, তাদের ওপরেও আক্রমণ হচ্ছে। সবাই তো ভারতবর্ষের নাগরিক। আমাদের সংবিধানে বলা আছে প্রত্যেকটি নাগরিকের তাদের নিজের ধর্মবিশ্বাস পালন করার অধিকার, ধর্মাচরণ পালন করার স্বাধীনতা থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, সেটা সরকার বিরুদ্ধ মতবাদ হলেও। কিন্তু এখন ভারতীয় সংবিধানকে পদদলিত করা হচ্ছে। তা আমি যে কথা বলছিলাম, আরএসএস কোনো দিন স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আরএসএস করতেন না, উনি পরে আরএসএসের সঙ্গে যুক্ত হয়েছিলেন। কীভাবে সেটা পরে আসছি। তা উনি তো হিন্দু মহাসভা যোগ দিলেন 1939 সালে, এবং এই 1937 সালের নির্বাচনেই ওনার সঙ্গে হিন্দু মহাসভার যোগাযোগ হয়েছিল, এবং এই বিভিন্ন জায়গায় কিছু গৈরিক বসন পরিত সাধুকে প্রচারে নামানো হয়েছিল হিন্দু মহাসভার পক্ষে। তা নেতাজি বলেছিলেন হিন্দু মহাসভার সাধু সন্ন্যাসীদের, গৈরিক বসন পরিহিত সাধু সন্ন্যাসীদের নির্বাচনী প্রচার কার্যে নামিয়ে দিয়েছে। এটা অত্যন্ত অন্যায়। ধর্মকে ব্যবহার করে নির্বাচনে জেতার যে কৌশল, এই কৌশলকে বর্জন করতে হবে, এবং মানুষ বর্জন করেছিল। হিন্দু সভা বাংলার রাজনীতিতে কোনো দাগ কাটতে পারেনি মানুষের মনে। এরপর তো নেতাজি তো চলে গেলেন, এতে অন্তর্ধান করলেন। কিন্তু তার আগে হিন্দু মহাসভার সঙ্গে তার যে কনফ্রন্টেশন হয়েছিল, সেটা শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু তার ডায়েরিতে লিখে গেছেন, সুভাষচন্দ্রের সঙ্গে তার বিরোধ। সেটা আমি একটু যদি পড়ে দিই খারাপ হবে না। শ্যামাপ্রসাদ কী লিখেছেন, হ্যাঁ, সেটা একটু আমি পড়ে দিই। দেখুন শ্যামাপ্রসাদ কী লিখছেন। শ্যামাপ্রসাদ লিখছেন, নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে তার ডায়েরিতে লিখেছেন, আমরা অর্থাৎ হিন্দু মহাসভা যখন নিজেদের সংগঠিত করতে শুরু করলাম, তখন সুভাষ একবারে বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়েই আমাকে সতর্ক করে দিয়েছিলেন, এবং বেশ জোর দিয়ে বলেছিলেন যে আমরা যদি বাংলায় কংগ্রেসের কোনো প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক সংগঠন গড়ে তোলার পথে এগোই, সুভাষচন্দ্র তো কংগ্রেসের নেতা, তবে তিনি নিশ্চিত করবেন প্রয়োজনে বল প্রয়োগ করেও যেন তা পূর্ণাঙ্গ রূপ পাওয়ার আগেই ভেঙে দেওয়া হয়। নেতাজির বক্তব্য ছিল কোনো ধর্মভিত্তিক রাজনীতিকে আমি কোনো রকমভাবেই প্রশ্রয় দেব না। আমি তার এই মনোভাবকে অত্যন্ত অন্যায় ও অযৌক্তিক বলে মনে করেছিলাম, তবে এতেও আমরা নিজেদের পথে এগিয়ে যাওয়া থেকে বিরত হইনি। আমাদের বিবেক ছিল পরিষ্কার, কাউকে ক্ষমতাচ্যুত করার মতো কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা আমাদের ছিল না। আমরা জানতাম আমরা যা করতে চাইছি তা বাংলার বিপুল সংখ্যক হিন্দুর হৃদয়ের আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দেবে, এবং শীঘ্রই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এই ক্ষেত্রে একটা কথা বলি, যুক্ত বাংলায় হিন্দুর থেকে মুসলমানের সংখ্যা অনেক বেশি ছিল, ঠিক আছে, উনি শুধু হিন্দুদের জন্য বলেছেন, এবং মুসলমানদের সংখ্যা হিন্দুদের থেকে অনেক বেশি হওয়া সত্ত্বেও জমিদার অধিকাংশই ছিল হিন্দু জমিদার।
প্রজারা হচ্ছে মুসলমান, অবস্থাপন্ন লোক অধিকাংশ হচ্ছে হিন্দু, সামান্য মুসলিম অবস্থাপন্ন লোক 2-4 জন বা জমিদার 2-4 জন ছিল, কিন্তু মুসলমানরা প্রায়শই হচ্ছে রায়ত চাষি বা ভূমিহীন কৃষক। তাদের কথা উনি ভাববেননি। সুভাষচন্দ্রের বক্তব্য ছিল হিন্দু মুসলমান সকলের কথাই ভাবতে হবে, ওই যেটা উনি দেশবন্ধুর কাছে শিক্ষা পেয়েছিলেন। আচ্ছা, শ্যামাপ্রসাদ লিখছেন, আমাদের পথের বাধাগুলো ছিল সত্যি দূরতিক্রম্য। জাতীয়তাবাদী হিন্দুদের যে কোনো ধরনের ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে ব্রিটিশরা যে ভালো চোখে দেখবে না তা ছিল নিশ্চিত, কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে তারা কিন্তু হিন্দু মহাসভা কোনোদিন কোনো আন্দোলন করেনি। এছাড়া মুসলিম লীগের পতাকা তলে ক্রমশ শক্তিশালী হয়ে ওঠা উগ্রবাদী গোষ্ঠীর মোকাবিলা আমাদের করতে হয়েছিল। তেমনি হিন্দু মুসলমান দ্বন্দ্বের ওপরই উনি সবসময় জোর দিচ্ছেন। হিন্দু সম্প্রদায়ের থেকেও আমাদের বাধার সম্মুখীন হতে ছিল প্রথমত কংগ্রেস, দ্বিতীয়ত কমিউনিস্ট পার্টি, যারা মুসলিম লীগকে সমর্থন করত কিন্তু হিন্দু সভাকে সাম্প্রদায়িক ও প্রতিক্রিয়াশীল বলে অভিহিত করত, এবং তৃতীয়ত তপশিলি জাতির একটু অংশ যারা পুনা চুক্তির মাধ্যমে আইনসভায় 30টি আসন পেয়েছিল এবং যাদের দিয়ে হিন্দুদের ও সামগ্রিকভাবে প্রদেশের স্বার্থের পরিপন্থী এক পৃথক রাজনৈতিক সত্তার দাবি তোলা হয়েছিল। তারপর উনি বলছেন, দীর্ঘদিন সেবামূলক কাজের সুবাদে কংগ্রেস অনেক সাহসী ও নিঃস্বার্থ কর্মীর আনুগত্য অর্জন করেছিল, আর এই বিষয়টি বাংলার বিভিন্ন প্রান্তে হিন্দু মহাসভাকে সংগঠিত করার ক্ষেত্রে আমাদের জন্য বাড়তি অসুবিধার সৃষ্টি করেছিল। লোকে দেখছে কংগ্রেসের লোকরা জেল খাটছে, কারাবরণ করছে, তারা ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করছে, কিন্তু এরা সেটা করছে না, ফলে ওনাদের অসুবিধা হচ্ছে মানুষকে বোঝাতে। তা এই যে শ্যামাপ্রসাদের বক্তব্য সুভাষচন্দ্র সম্পর্কে, সেটা পড়লেই বোঝা যায় যে সুভাষচন্দ্রের কিন্তু ওই রকমভাবে আলাদা করে শ্যামাপ্রসাদ সম্পর্কে কোনো বক্তব্য পাইনি। সুভাষচন্দ্রের বক্তব্য এটাই ছিল যে আমরা হিন্দু মুসলিম ঐক্য করেই দেশকে এগিয়ে নিয়ে যাব। পরে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে সুভাষচন্দ্রের মতবিরোধ এবং চূড়ান্ত সংগ্রামের ডাক দেওয়ার জন্য উনি গান্ধীজির কাছে আবেদন করেছিলেন। গান্ধীজি বলেন যে সেই সময় এখনও আসেনি। তখন তিনি কিছুটা হতাশগ্রস্ত হয়ে অন্তর্ধান করেন দেশ থেকে। তার আগে উনি হলওয়েল মনুমেন্ট অপসারণ আন্দোলন করেন। হলওয়েল মনুমেন্ট হচ্ছে ব্রিটিশরা এই সিরাজউদ্দৌলা যখন কলকাতা বিজয় করেছিল, ব্রিটিশদের অভিযোগ উনি নাকি একটা 10 ফুট বাই 10 ফুট ঘরে প্রায় 150 ব্রিটিশ নরনারীকে, ইংরেজ নরনারীকে বন্দি করে রেখেছিলেন। পরদিন সকালবেলায় দেখা গেল তার প্রায় সবাই মরে গেছে, দমবন্ধ হয়ে শ্বাসকষ্টে মরে গেছে। এটাকে ওরা ব্ল্যাক হোল ট্র্যাজেডি নাম দিয়েছিল, এবং তার স্মারক হিসেবে কলকাতায় ব্রিটিশদের যে সেনাপতি ছিল হলওয়েল, তার নামে একটা মনুমেন্ট করেছিল। পরবর্তীকালে সমস্ত ঐতিহাসিকরা, বিদেশি ঐতিহাসিকরাও বলেছে এইটা একটা গল্প বানানো হয়েছিল। 10 ফুট বাই 10 ফুট ঘরে 150 লোককে কখনোই ভরা সম্ভব না, এইটা একটা প্রচার হয়েছিল। কাজে এই ব্ল্যাক হোল ট্র্যাজেডির নামে হলওয়েল মনুমেন্ট স্থাপন করা এবং সিরাজউদ্দৌলার চরিত্রে কলঙ্ক লেপন করার যে ব্রিটিশ প্রচেষ্টা, তার বিরুদ্ধে সুভাষচন্দ্র আন্দোলনের ডাক দেন যে হলওয়েল মনুমেন্টকে ওখান থেকে অপসারণ করতে হবে। হলওয়েল মনুমেন্টটা ছিল ঠিক রাইটার্স বিল্ডিংয়ের পাশে, রিজার্ভ ব্যাংকের উল্টো দিকে, ঠিক আছে। পরে ওই প্রচণ্ড আন্দোলনের চাপে ব্রিটিশ সরকার হলওয়েল মনুমেন্ট ওখান থেকে তুলে নিয়ে গিয়ে ওটা সেন্ট জন চার্চের মধ্যে রাখা রয়েছে। আচ্ছা, হ্যাঁ, সেন্ট জন চার্চ আছে, তার মধ্যে রাখা আছে। কিন্তু সুভাষচন্দ্র গ্রেপ্তার হন, প্রেসিডেন্সি জেলে থাকা হয়। তিনি বলেন যে আমাকে মুক্তি না দিলে আমি আমারও অনশন শুরু করব। এমনিতেই তার শরীর ভালো যাচ্ছিল না, তখন ব্রিটিশ সরকার বাধ্য হয়ে তাকে ঠিক মুক্তি দিল না, কিন্তু তাকে প্রেসিডেন্সি জেল থেকে নিয়ে এসে তার বাড়িতে গৃহ অন্তরীণ করলো। তিনি বাড়িতে গৃহবন্দী, চারপাশে পুলিশ বাড়িতে। সেইখান থেকে তিনি একদিন রাত্রির বেলায়, সম্ভবত 26শে জানুয়ারি 1941, মতান্তরে 17ই জানুয়ারি 1941 রাত্রির বেলায় তিনি ওইখান থেকে নিষ্ক্রমণ করেন। ওদের যে গাড়িটা ওখানে রাখা রয়েছে, এলগিন রোডের নেতাজির বাড়িতে গেলে দেখবে, সেই গাড়িতে ডাক্তার শিশির বোস ওর ভাইপো ওকে গাড়ি চালিয়ে সোজা গোমোর কাছে নিয়ে যায়। ওইখানে বসু ফ্যামিলির একটা বাড়ি ছিল, সেখানে গিয়ে উনি থাকেন একটা দিন থেকে। পরের দিন রাতে গোমোর থেকে ট্রেন ধরে পশ্চিমের দিকে, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের দিকে চলে যান এবং ছদ্মবেশ ধারণ করেন, একজন পাঠান মুসলিম ভদ্রলোকের মতন বেশ ধারণ করে। শিবাজিও তো অন্তর্ধান করেছিলেন ঔরঙ্গজেবের বন্দিদশা থেকে, ইনিও তেমনি ব্রিটিশের বন্দিদশা থেকে অন্তর্ধান করলেন। এবং তারপরে তো তিনি কাবুল হয়ে তিনি রাশিয়ার ভেতর দিয়ে গিয়েছিলেন, কিন্তু রাশিয়া
ওকে আশ্রয় দিতে চায়নি। উনি জার্মানিতে গিয়ে শেল্টার নিলেন।